ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 পরীক্ষা আসন্ন। তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের 35 নম্বরের যে কোয়েশ্চেন, তার উপর তোমাদের এমসিকিউ মানে যে কোয়েশ্চেন টাইপ, সেখানে 4টি করে অপশান থাকছে এবং তাছাড়াও কিন্তু কলাম ম্যাচিং বা অ্যাসারশন রিজনিং টাইপ বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো থাকছে। তো চলো এরকমই আমরা একটা নমুনা প্রশ্নপত্র, তার মানে কোয়েশ্চেন উইথ আনসার্স, মানে আগে আমরা দেখে নেব কোয়েশ্চেনটা, তারপর তার পসিবল আনসার্সগুলো জানবো উইথ রিজনিং। তো চলো আজকের আলোচনা আমরা এখন শুরু করি। তো শুরু করা যাক সেট 1 এমসিকিউ সেমিস্টার 3 ক্লাস 12 কেমিস্ট্রি। তাহলে শুরু করা যাক আজকে একটি মক টেস্ট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত সিলেবাস অনুযায়ী আমি একটা তোমাদের জন্য প্রশ্ন বানিয়েছি। এই প্রশ্নে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে খুবই সহজ মানের, কিন্তু এটা খুবই একটা হার্ডার টাইপ করিনি, সাধারণ মধ্যমানের ছাত্রছাত্রীদের জন্যই এইরকম একটা নমুনা প্রশ্নপত্র। তো চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, একটি আদর্শ দ্রবণে, আবার বলছি একটি আদর্শ দ্রবণে উপস্থিত দ্রাব্য এবং দ্রাবক উভয়েই নিম্নোক্ত কোনটি মান্য করে? তাহলে দেখো এখানে প্রশ্নটা বলেছে কি, প্রশ্নটা বলছে আদর্শ দ্রবণ হবে, দ্রাব্য এবং দ্রাবক উভয়েই নিম্নোক্ত, অবশ্যই আমরা বলবো রাউল্টের সূত্র মেনে চলে, তাই না? তো তাহলে এক কাজ করা যাক, প্রথমে আগে কোশ্চেনের স্যাম্পলটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা পারলে এটাকে কি করবে, এইটাকে তোমরা কপি করে নিতে পারো। জাস্ট আমি কোশ্চেনটা দেখিয়ে দিই, স্ক্রিনশট করেও নিতে পারো। কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8, ওকে 8, 9, কোয়েশ্চেন নাম্বার 10, হিয়ার ইট ইজ। তারপরে দেখো সেকেন্ড কলামে দেখানো হচ্ছে 10-এর অপশান 11, 12, 13। কোয়েশ্চেন নাম্বার এখানে 16, 17। এরপর দেখো কোশ্চেন নাম্বার পুরো এই পেজটায় 18, 19, 20, 21, 22, আর এদিকে আছে 22 এর পর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো 26, 25 পর্যন্ত। আবার 25-এর পরে দেখো একটা তোমাদের এরকম টাইপের একটা ওএমআর বানিয়েছি, তোমরা এখানে গোল করতে পারবে, ঠিক আছে, গোল করতে পারবে। 27-এর পরে চলে এলো 28, 29, 30, 31, একদম দেখো কোয়েশ্চেন 35, টোটাল 35 কোয়েশ্চেন্স। ওকে, তো চলো আজকে আমাদের আলোচনা এবার আমরা শুরু করব। প্রথম প্রশ্ন, উত্তর হচ্ছে রাউল্টের সূত্র। বলছে দেখো আদর্শ দ্রবণ মানে যে দ্রবণে ঘনত্ব বা মানে যে কোনো ঘনত্বে বা তাপমাত্রায় রাউল্টের সূত্র মেনে চলবে। কাজে রাউল্টের সূত্র অনুসারে দ্রবণের প্রতিটি উপাদান তার যে বাষ্পচাপ তার মূল ভগ্নাংশের সমানুপাতিক হবে। এখানে দ্রাব্য এবং দ্রাবক উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। নেক্সট কোশ্চেন দেখো কেএফ হিমাঙ্ক অবনমন সম্পর্কিত আমরা জানি ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। উত্তর বলেই দিলাম, এটা হাড় ধ্রুবক নয়, ইভিউলোস্কোপিক হয়ে আমরা কেবি বলি, কেবি ইভিউলোস্কোপিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কোনটি? দেখো এখানে দিয়েছে গাঢ়ত্ব ফ্যাক্টর, ভ্যান্টপ ফ্যাক্টর, কেলভিন ফ্যাক্টর, গিজ ফ্যাক্টর। এগুলোর মধ্যে আমাদের অতি পরিচিত ভ্যান্টপ ফ্যাক্টর, যেটা দ্রবণের অস্বাভাবিক সংখ্যাগত ধর্মের জন্য আমরা ইউজ করে থাকি ভ্যান্টপ ফ্যাক্টর, তাই না? ভ্যান্টপ ফ্যাক্টর আই ইজগাল টু কি আমরা বলি ডেল্টা টিভি ড্যাশ ডিভাইডেড বাই ডেল্টা টিভি, মনে আছে নিশ্চয়ই। ঠিক একইভাবে হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রেও এইটা হবে, এটা যেমন উন্নয়নের ক্ষেত্রে হলো, অভিস্রবণ চাপের ক্ষেত্রেও হবে, তাই না?
তো আমরা এটা জানি আই সমান কোনো দ্রবণের যে সংখ্যাগত ধর্ম তার ওপরে আছে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালু অর্থাৎ পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই তাত্ত্বিক মান। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন পরীক্ষালব্ধ মান যদি পাই ড্যাশ হয় আর তাত্ত্বিক মান যদি পাই হয় তাহলে এটা ঠিক একইভাবে যেমন বললাম ডেল্টা টিভি ড্যাশ ডিভাইডেড বাই ডেল্টা টিভি, এইরকম আর কি, যে কোনো সংখ্যাগত ধর্মের জন্য। নেক্সট বলছি ধাতব কঠিন দ্রবণ। সিম্পলি ধাতব কঠিন দ্রবণ ধাতু গল্প হবে, অ্যামালগাম হবে, সংকর ধাতু হবে, কঠিন মিশ্রণ হবে। দেখো অ্যামালগাম এটা অ্যাকচুয়ালি মার্কিউরির সাথে একটা ধাতুর দ্রবণ, তাই না? তো এটাকে আলাদাভাবে আমরা অ্যামালগাম বলে থাকি। আর সংকর ধাতু হচ্ছে কি একাধিক ধাতুর মিশ্রণ। তো এক্ষেত্রে দুটি ধাতুর মিশ্রণ বলতে গেলে আমরা সংকর ধাতু বলবো, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা আমি একটুখানি তোমাদের জন্য কারেকশন করলাম যে দেখো এক্ষেত্রে অ্যামালগামও কিন্তু একটা ধাতু সংকর, এটাকেও আমরা কিন্তু ধাতব দ্রবণ বা ধাতুর কঠিন দ্রবণ বলতে পারি। কাজেই এক্ষেত্রে আমাদের অপশান হবে ডি। সো এখানে আমাদের একটুখানি বি এবং সি উভয়ই হবে। তো এটাকে আমরা এডিট করে নেব, উত্তরটা হবে বি এবং সি উভয়ই, ঠিক আছে? যেহেতু দুজনেই আমার এক্ষেত্রে ধাতব কঠিন। চলো নেক্সট কোশ্চেন, কোলয়েড কণার আকারের ব্যাপ্তি। পরের কোশ্চেন হচ্ছে কোলয়েড কণার আকারের ব্যাপ্তি। কোশ্চেনে অপশানগুলো যেগুলো দেওয়া আছে একটুখানি দেখো ভালো করে। প্রথম অপশান তো দেওয়া আছে 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম, মানে 1 অ্যাংস্ট্রম মিনস 10⁻⁻8 সেন্টিমিটার থেকে বলা হচ্ছে 10⁻⁷ সেন্টিমিটার। এটা তো একদমই নয়, কারণ আমরা জানি যে কলয়েড কণার আকারের ব্যাপ্তিটা কত হয়, 10⁻⁷ পর্যন্ত ছোট হতে পারে। কাজে 10 অ্যাংস্ট্রম, এটাকে 10 দিয়ে গুণ করে দাও, 10 ইন্টু এটা হলে হবে। কাজে 10 অ্যাংস্ট্রম, হ্যাঁ দেখো, কারণ 10 অ্যাংস্ট্রম মানে 10 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার, এটাকে ইকুয়াল করলে এটা 10⁷ আসছে, অবভিয়াসলি এই রেঞ্জে পড়ে যাচ্ছে। আর 500 অ্যাংস্ট্রম মানে 500 ইন্টু 10⁻⁸, মানে এটা চলে আসছে 50 ইন্টু 10⁻⁻7 পর্যন্ত, তাই না? তার মানে এইটা আসছে তোমার 5 ইন্টু 10⁻⁻6 পর্যন্ত। তো কলয়েড কণার এই রেঞ্জটা গ্রাহ্য হতে পারে, কারণ এইটা তোমার 10⁻⁻7 অর্ডার, 10⁻⁻6 থেকে 10⁻7 অর্ডার এটা আছে। আর আমরা জানি নর্মালি 10⁻⁻5 থেকে 10⁻⁻7 এই অর্ডারে হয়। কাজে এইটা মানে গ্রাহ্য রেঞ্জে পড়ছে বি অপশান। কিন্তু এগুলো দেখো আরও ছোট, এটা আরও ছোট, কাজে এই এ বি এ সি ডি এটা অপশানগুলো কোনোটাই হচ্ছে না। তো অনলি হচ্ছে আমার বি অপশান। নেক্সট সংরক্ষক কলয়েড। দেখো এখানে 4খানা অপশান দেওয়া আছে। প্রথম অপশান লায়োফোবিক, তারপর বলেছে আদর্শ দ্রবণ, লায়োফিলিক কলয়েড আর অনাদর্শ দ্রবণ। দেখো সংরক্ষক কলয়েড আমরা জানি লায়োফিলিক কলয়েড, যেমন জিলেটিন, স্টার্চ, এগুলো কি করে, যথেষ্ট স্থিতিশীল। এরা দ্রাবক বা সলভেন্টের থেকে এরা বেরিয়ে যেতে চায় না, এর কলয়েড পার্টিকেলস, কারণ এদের সলভেন্ট লাভিং একটা ক্যারেক্টার থাকার কারণে এরা স্টেবল। কাজেই লায়োফিলিক কলয়েড হচ্ছে একটা সংরক্ষক কলয়েড। সো দ্য অপশান ইজ সি। নিম্নোক্ত কোনটি কার্যকরী তঞ্চনের জন্য প্রয়োজনীয়? নিম্ন যোজ্যতা না, আমরা তো সুলজেহার্ডি রুলস পড়েছি, যত উচ্চ যোজ্যতার আয়ন হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট টিন্ডাল প্রভাব বলেছে আলোকীয় একটা কার্য, কোন আলোকীয় কার্যাবলীর সঙ্গে সম্পর্কিত?
প্রতিফলন নো, প্রতিসরণ নো, সমাবর্তন বা পোলারাইজেশন নো, আর বিচ্ছুরণ অবভিয়াসলি। টিন্ডাল প্রভাব হলো কলয়েড কণার আলোর বিচ্ছুরণ, ফলে পথটা দৃশ্যমান হয়। এ নিয়ে আমরা থিওরিটিক্যাল পার্টে পড়েছি। নেক্সট হচ্ছে PCl5 এর অস্তিত্ব আছে। পি ব্লকে আমরা আলোচনা করেছি, অবশ্যই আছে, কিন্তু NCl5 নেই, কারণ এখানে অপশানসগুলো আগে পড়ে নিই। দেখো এখানে বলেছে N দ্বিতীয় পর্যায়, N = 2 এবং P তৃতীয় পর্যায়, এই জন্য 2 নম্বর অপশান P এর 3s2 3p3 বিন্যাস থাকে, যেখান থেকে 3D-তে উন্নীত হতে পারে। ইয়েস, দিস ইজ দ্য রাইট কজ। এই জন্য এক্সপানশান অব অক্টেট সম্ভব, কারণ 3s3p 3D-তে টোটাল 18 ইলেকট্রনস ধারণ করতে পারে, যেটা নাইট্রোজেনের 2s2p, এরপরে কোনো অরবিটাল নেই, কারণ ওর স্টক প্রসারণ সম্ভব নয়। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি, দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহের মধ্যে কোনটি সঠিক নয়? দেখো প্রথমে বলছে লিথিয়াম নাইট্রেট হিট করলে লিথিয়াম নাইট্রাইট, তার সঙ্গে অক্সিজেন। দেখো এই রিয়াকশানটা, এই যে এটা সঠিক না। কেন সঠিক না? কারণ লিথিয়াম নাইট্রেট অ্যাকচুয়ালি তাপের প্রভাবে হিট করলে এই Li2O-তে কনভার্ট হয়, এবং কিছু পরিমাণ NO2 উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাই এটা সঠিক, এটা না। কিন্তু অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে নাইট্রোজেন পাওয়া যায়, ক্লাস 10-এ পড়েছিল। লেড নাইট্রেটকে হিট করলে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড উইথ অক্সিজেন। সো আমাদের অবশ্যই এইটা হবে আনসার, যে সঠিক নয়, এটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে নিচের বন্ধন কোণের সঠিক ক্রম। এটা আমরা অনেকবারই আলোচনা করেছি, যে যত ডাউন দ্য গ্রুপ কোনো এলিমেন্টের অক্সিজেন সালফার 16 গ্রুপ 16-এ যাব, তত কি হয়, এর বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, যেহেতু অক্সিজেন থেকে সালফারের আকারটা বড়, ফলে বন্ড পেয়ার ইলেকট্রনসগুলো দূরে চলে যাওয়ার কারণে। সো এখানে রাইট অপশান হবে এ। নেক্সট, সালফার পোড়ালে একটি গ্যাস উৎপন্ন হয়, এবং এই গ্যাসকে আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের উপর দিয়ে চালনা করলে কি পড়বে? একটা সাদা বর্ণের অধক্ষেপ, এই হলুদ বর্ণের একটা অধক্ষেপ পড়বে, সেটা সালফার। খুবই সহজ। আর দ্রবণটা কি হবে? দ্রবণটা ক্রোমিক সালফেটের সবুজ কালারের হয়ে যাবে। তো অপশান বি, কমলা বর্ণের সবুজ বর্ণ। কারণ দেখো রিয়াকশানটা এরকম হয়, K2Cr2O7 প্লাস H2S, ওকে, ইন প্রেজেন্স অফ মনে করো H2SO4, একটা অম্ল দ্রবণ। রিয়াকশানটা হয়ে তৈরি হয় K2SO4, এটা নো কালার, বাট ক্রোমিক সালফেট এটা একটা কালার, কারণ এটা তো তোমরা জানো যে গ্রুপ ডি এলিমেন্ট, এইটা ক্রোমিয়াম, এর হচ্ছে গ্রিন কালার, ওকে। তার সঙ্গে সালফার অধক্ষিপ্ত হবে, প্লাস ওয়াটার। তো দিস ইজ দ্য রিয়াকশন, ক্লাস 10-এ পড়েছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাসারশন রিজনিং টাইপ। তো বিবৃতিটা আমরা আগে ভালো করে বুঝে নিই। সোডিয়াম ক্লোরাইড গাঢ় H2SO4-এর সঙ্গে বিক্রিয়ায় তীব্র দুর্গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হয়, অবভিয়াসলি তাই। দেখো NaCl তোমরা পড়েছো, কনসেন্ট্রেটেড HCl যদি পায়, কনসেন্ট্রেটেড H2SO4 যদি পায়, তাহলে অবভিয়াসলি তৈরি হয় Na2SO4 ওভারঅল, আর HCl গ্যাস তৈরি হয়, তাই না? এই HCl গ্যাস, এবার HCl গ্যাস যেটা তৈরি হলো সেটা MnO2-র সঙ্গে বিক্রিয়া করে। ইয়েস, অবভিয়াসলি করে, বিক্রিয়া করে তৈরি করে দেখো MnCl2 আর ক্লোরিন গ্যাস, তাই না, প্লাস ওয়াটার। তো এটা বলছে দেখো MnO2-র সঙ্গে বিক্রিয়া করে হলুদ বর্ণের সবুজাভ হলুদ বর্ণ, হ্যাঁ এই ক্লোরিন গ্যাসটা সবুজাভ হলুদ বর্ণের ধোঁয়া উৎপন্ন করে। এবার কারণটা কি বলা হচ্ছে? MnO2 HCl-কে জারিত করে, অবভিয়াসলি তাই। দেখো Mn-এর এক্ষেত্রে +4 নিজে বিজারিত হচ্ছে, Mn +2 স্টেটে যাচ্ছে, HCl-কে জারিত করে ক্লোরিনে কনভার্ট করছে, HCl Cl-এর -1 0 হচ্ছে, তো জারিত করছে, এবং সবুজাভ হলুদ বর্ণের Cl2 গ্যাস উৎপন্ন করছে। হ্যাঁ, সবুজাভ হলুদ বর্ণের Cl2 গ্যাস, কাজে অ্যাসারশনও ঠিক, রিজিনও ঠিক। সো এখান থেকে আমরা কোন অপশানটা বলবো, যে A আর
দুজনেই ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, একদম ঠিক এইটাই। নেক্সট দেখো, আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম? আন্তঃহ্যালোজেন যৌগের সুস্থিতির সঠিক ক্রম কোনটি? দেখো, আন্তঃহ্যালোজেন যৌগ যেটা এখানে দিয়েছে AX3 টাইপ, তো এ আর এক্স, মনে করো এখানে Cl আর F, এদের মধ্যে দেখো তড়িৎ ঋণাত্মকতার যতটা তফাৎ আছে, বি আর এফ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু অনেকটা বেড়ে গেল। আবার আই এফ, কেন আই এর তড়িৎ ঋণাত্মকতা এফ এর তুলনায় অনেক কম, তাহলে আই এফ এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আরও কমে গেল। কিন্তু এর সঙ্গে শুধু এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আসলে ওদের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য IF-এর মধ্যে তো সবচেয়ে বেশি, কাজেই সেদিক থেকে মনে হতে পারে IF3 সবচেয়ে বেশি সুস্থিত আর ClF3 সবচেয়ে কম সুস্থিত। কিন্তু এখানে কয়েকটি ফ্যাক্টর আছে। দেখো, বন্ধন দৈর্ঘ্য, IF বন্ধন দৈর্ঘ্যটা হিসাব করো, আর BRF বন্ধন দৈর্ঘ্য বা ClF বন্ধন দৈর্ঘ্য, সবচেয়ে কিন্তু এটা ছোট আর এইটা বড়। এই IF বন্ধন যত বড় হবে এটা তত বেশি দুস্থিত হবে, সেই জন্য IF3 যৌগ সহজেই ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া করে IF2-তে কনভার্ট হয়। ওকে, কাজে এটা সবচেয়ে বেশি দুস্থিত, অর্থাৎ IF3 যৌগের সুস্থিতি একদমই নেই, এটা সবচেয়ে দুস্থিত। এবার চলে আসি BRF3 আর ClF3, এদের মধ্যে দেখো BRF3 BR আর F এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশি, সে কারণে BRF3 থার্মোডিনামিক্যালি বেশি সুস্থিত ClF3-র তুলনায়। কাজেই সঠিক ক্রম হবে IF3, যে অপশান বি এখানে হবে রাইট আনসার। দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, BRF3 গ্রেটার দেন ClF3 এবং IF3 সবচেয়ে দুস্থিত। নেক্সট কোশ্চেন বলছে, দেখো, নোবেল গ্যাস সম্বন্ধীয় নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক না? প্রথমে বলেছে এটি এক পরমাণু, হ্যাঁ এটা তো সঠিক। বর্ণহীন গ্যাস, এটাও ঠিক। গন্ধহীন, এটাও ঠিক। বলছি এদের প্রত্যেকের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NS2 NP6, নো। হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা NS2 হতে পারে, আর বাকিদের ক্ষেত্রে NS2 NP6 হলেও হিলিয়াম তো এখানে এক্সেপশান, কাজেই এটা সম্পূর্ণ সত্য বা সঠিক নয়। নেক্সট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলির বলেছে নিষ্ক্রিয় গ্যাসের যৌগগুলির মধ্যে বেশিরভাগই জেনন দ্বারা গঠিত কেন? এবার অপশনগুলো দেখে নিই। জেননের আয়নি ভবন এনথালপির মান অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের মানে হিলিয়াম, নিয়ন, আর্গন আর ক্রিপ্টন এদের তুলনায় কম। এটা একদমই সত্য, কারণ জেনন যেহেতু অনেক পর্যায় সারণীর একদম নিচের দিকের মৌল, কাজে এর আয়নীভূতকরণ এনথালপির মান অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় যথেষ্ট কম হয়, কারণ নিউক্লিয়াস থেকে যথেষ্ট দূরে থাকার কারণে এর এনথালপি ভ্যালুটা, আয়নেশন এনথালপির ভ্যালু যথেষ্ট কম। কাজেই এটি যা বিভিন্ন যৌগ গঠন করতে পারে বিভিন্ন জারণ সংখ্যায়। নেক্সট বলছে Xc এর বিজারণ ক্ষমতা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসে এর তুলনায় কম। দেখো, জেনন সহজেই যদি ইলেকট্রন ত্যাগ করে তার মানে কাউকে বিজারিত করতে পারে, কম না, বরং অন্যান্যের তুলনায় বেশি, এটা সঠিক না। নেক্সট অপশন দেওয়া আছে, দেখো, Xc এর তড়িৎ ঋণাত্মকতা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় বেশি, এটা একটা কারণ। আর একটা কারণ দিয়েছে Xc এর ইলেকট্রন আসক্তি অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় বেশি। দেখো, Xc এর তড়িৎ ঋণাত্মকতা যদি আমরা বলি, নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, বাড়ার কোনো প্রশ্ন নেই। আর ইলেকট্রন আসক্তি আমরা জানি নিচের দিকে যত যাব ইলেকট্রন আসক্তি কমে, বাড়ার কোনো প্রশ্ন নেই। কাজে সি, ডি বা বি এই অপশানগুলো ভুল। আসল হচ্ছে Xc এর আয়নীকরণ এনথালপির মান অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের তুলনায় কম, এবং সেই কারণেই এটি বিভিন্ন টাইপের যৌগ গঠন করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 দেখে নাও ভালো করে। কি বলছে 17 কোশ্চেন নাম্বারে? কোনটি হ্যালোফোম বিক্রিয়া অংশগ্রহণ করে? তোমরা জানো, যার মধ্যে যেটা CH3CO গ্রুপ কন্টেন করে, অথবা বিক্রিয়া মাধ্যমে এটা উৎপন্ন করতে পারে। তো এটা তো পারে না, এটা তো A স্টার, অ্যালকোহল বা অ্যালডিহাইড ছাড়া পড়ে না। এটা অ্যাসিড, এটাও না। এটা টার্সিয়ারি অ্যালকোহল, এটা CH3CO গ্রুপ দেয় না। একমাত্র এই যে
দেখো 2 নম্বর, এটা সেকেন্ডারি একটা অ্যালকোহল দিয়েছে, সেকেন্ডারি বিউটানল। তো এইটা এই CH3CO গ্রুপ তৈরি করতে পারে ইন প্রেজেন্স অফ হ্যালফর্ম রিয়াকশন। কাজে এটাই সঠিক উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটির উদাহরণ ইথিলিডিন ক্লোরাইড? ইথিলিডিন ক্লোরাইড মিন্স 1,1 ডাইক্লোরোইথেন। তার মানে এটা জেম হবে, কারণ আমরা 1,1 পজিশনে দুটো হ্যালো গ্রুপ থাকলে তাকে জেম বলি, তাই না? আর ভিসিনাল বলি আমরা পাশাপাশি থাকলে, তাই না? নেক্সট হচ্ছে, কোন বিকারকটি অ্যালাইলিক ব্রোমিনেশনে, অবভিয়াসলি NBS, এটা পড়ানোর সময় আমরা যথেষ্ট ভালো করে বারবার করে বলেছি। অ্যালাইলিক ব্রোমিনেশন মিন্স, ধরে নাও এরকম একটা কম্পাউন্ড CH3CH ডবল বন্ড CH2। তো এই যে এটা তো একটা অ্যালিন, এই কার্বনে আমরা যদি ব্রোমিনেশন করতে চাই সেক্ষেত্রে NBS হচ্ছে একটা অপরিহার্য রিয়েজেন্ট। সো N-bromosuccinamide ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত বলেছে SN2 বিক্রিয়ার সাপেক্ষে কোন ব্রোমাইড সর্বোচ্চ সক্রিয়? দেখো SN2 রিয়াকশান মানেই তোমরা মনে রেখেছো নিশ্চয়ই, SN2 মানেই আমরা জানবো যে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বেশি রিয়াক্টিভ এবং দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে, যেহেতু স্টেরিক হিন্ড্রেন্স মিনিমাম। তো এদের মধ্যে দেখো বি অপশানটা মিনিমাম স্টেরিক হিন্ড্রেন্স দেখায়। নেক্সট কোশ্চেন নাম্বার 21 হিয়ার। দেখো AgNO3 দ্রবণের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, অবভিয়াসলি সেই করবে যে আয়নাইজেবল Cl মাইনাস দেবে, অর্থাৎ জলীয় দ্রবণে যে যৌগ থেকে Cl মাইনাস আসবে সে না AgNO3 সঙ্গে রিয়াকশান করবে। এবার দেখো এখানে এই যে বি দেখতে পাচ্ছ, এইটা যদি ক্যাটায়ন হয় না, এইটা যদি CH2 প্লাস হয় না, তাহলে Cl মাইনাস হতে পারে। কেন? এইটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি পায়, বাকিগুলোতে কোনোটাই সম্ভব নয়। কারণ এখানে দেখো, এখানে Cl আর CH এর মাঝখানে কিন্তু ডবল সিঙ্গেল বন্ড, অর্থাৎ পার্সিয়াল একটা ক্যারেক্টার থাকছে, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকছে ডিউ টু রেজোনেন্স। ঠিক একই কারণে সিও সম্ভব নয়, কারণ এখানেও রেজোনেন্সের মাধ্যমে, আর এতে কোনো ডবল বন্ড ক্যারেক্টার নেই, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। বাট এতে যে CH2 প্লাসটা তৈরি হবে না, এটা কোনো স্টেবিলিটি নেই, সেই জন্যে রিয়াক্টিভ মানে খুব ইজিলি আমরা বলবো এই যে অ্যালাইল ক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা সুস্থিত, এবং অ্যালাইল ক্লোরাইড এই যৌগ সহজেই সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করবে। সো অ্যাজ আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট চয়েস। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে? নিম্নোক্ত কোন ইথারটি HI দ্বারা বিশ্লেষিত হয় না? দেখো অপশানসগুলো খুব ভালো করে আমরা দেখব, প্রত্যেকটি কিন্তু ইথার। এবার বলা হচ্ছে দেখো, একমাত্র দেখো এই যে যৌগটা, এখানে দুটো ফিনাইল গ্রুপ আছে। এখন অক্সিজেনের সঙ্গে যদি ফিনাইল গ্রুপ থাকে তাহলে কি হয় না, ও এর যে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো আছে না, এই যে ফিনাইল গ্রুপ এর সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলবে। তো যখন রেজোনেন্সে অংশগ্রহণ করবে তখন এখানে একটা পার্সিয়াল বন্ড, ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে, কাজে এই বন্ড সহজে ভাঙতে চাইবে না। এখানে যখনই মনে করো এখানে আর একটা ফিনাইল গ্রুপ আছে, তো যখনই H এলো OH বন্ডিং হবে, প্লাস চার্জ হবে সবই ঠিক আছে, কিন্তু এই বন্ডটা ভেঙে গিয়ে এই বন্ডটা ভাঙতে চাইবে না, এখানে ডবল বন্ড ক্যারেক্টারটা তৈরি হচ্ছে। ক্লিয়ার না? মানে এরকম জিনিসটা আর কি, ফিনাইল সিঙ্গেল বন্ড ও এইটার জন্য এই বন্ডটা চট করে ভাঙতে চায় না। সো আজ আই থিঙ্ক বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 23। 140 ডিগ্রি সেন্টিগ্রেড 4 থেকে 7 ATM ফেনল লঘু NaOH CO2 সঙ্গে বিক্রিয়া করলো। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট রিয়াকশান, আমরা পড়েছি কোলবে-স্মিথ রিয়াকশন। HCl দিয়ে অম্লীকৃত করলাম আর পেয়ে গেলাম স্যালিসাইলিক অ্যাসিড। তো রিয়াকশানটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ফেনল ইন প্রেজেন্স অফ CO2 অ্যান্ড NaOH, হিয়ার ইট ইজ ফেনল। তো এটা তৈরি করে অ্যাকচুয়ালি অর্থো হাইড্রক্সি
সো বেঞ্জোয়েট অ্যানায়ন প্রথমে তৈরি করলো, যেটা HCl দিয়ে অম্লায়িত করলে তৈরি হয়ে যাচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। সো স্যালিসাইলিক অ্যাসিড মানে অপশান এ ইজ দ্য রাইট চয়েস। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, যারা অত্যন্ত ভালো মানের ছাত্র তারা হয়তো ভাববে যে স্যার এত কোশ্চেনগুলোকে ডিটেল বলছে, এটা তো আমার সময় লাগছে না। বাট আমি আবারও বলি, বারবারই বলেছি যে এগুলো আসলে মধ্যমানের ছাত্র ছাত্রীদের জন্য, যাদের টার্গেট 80% ম্যাক্সিমাম। কিন্তু যারা গ্রেটার দ্যান 80% তাদের হয়তো এই থিওরি, এই আমার আমার এইভাবে ভিডিও বানানো কাজে নাও আসতে পারে। কারণ তারা 90-95 ডিজার্ভ করে, মানে তারা আরও টাফ কোয়েশ্চেন অ্যাটেম্প করবে। আমি কিন্তু ওই মধ্যমানের ছাত্রছাত্রীদের জন্যেই বেশি চিন্তিত, যাদের অ্যাভারেজ কভার চাই 60 থেকে 80%। সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু আমার মনে হয় আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে কোশ্চেন নাম্বার 24, নিচের বিক্রিয়াগুলি দেখো 2-প্রোপানল কোনটি উৎপন্ন করবে? তো দেখো আমরা প্রোপানল উৎপন্ন করতে শিখেছি নর্মালি অ্যালডিহাইড যৌগ থেকে, অ্যাসিটালডিহাইড। প্রোপানল যেহেতু প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি আমার এই যে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে, তো এক্ষেত্রে আমি বলবো CH3MgI CH3CHO রাইট চয়েস হবে। সো অপশান বি ইজ দ্য রাইট চয়েস। বাকিগুলোতে এটা দেখো, এটা হবে CH3CH2 মানে ইথানল তৈরি হবে, আর এটাতে জল সংযোজন হবে, এতে প্রোপানল তৈরি হবে। কাজে এগুলো হচ্ছে না। চলো নেক্সট, KMnO4 দ্রবণে হবে না, এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। নেক্সট চলে যাও 25 কি বলেছে? অ্যালকোহলের সক্রিয়তার সঠিক ক্রম। এটা তো লুকাস রিয়েজেন্ট দেওয়া আছে। তো লুকাস রিয়েজেন্টে আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে, কাজে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সো দ্য রাইট চয়েস বি। নিম্নলিখিত কোনগুলি নিউক্লিওটাইড এর গঠন? তো এটা খুব সহজ প্রশ্ন পড়ে গেছে, বায়োলজি থেকেও পারবে। ক্ষারক, সুগার, ফসফেট। নেক্সট, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি জৈব বিশ্লেষ্য? জৈব বিশ্লেষ্য মিন্স যেগুলো পরিবেশে জীব অণু দ্বারা বিয়োজিত হয়ে মিশে যায়। তো দেখো টেফলন না, পিভিসি না, টেরিলিন না, সেলুলোজ ইজ দ্য রাইট চয়েস। কাঠ আর কি, কাঠ জাতীয় জিনিস সেলুলোজ দিয়ে তৈরি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 ইয়ার। আনসারটা কি দিইনি এখানে, আনসারটা দিতে ভুলে গেছি। 32। আচ্ছা 24-এর পরে তো 25 আসা উচিত। ও আসলে এখানে একটু সাজানোটা আমার 25-এর পরে আমি যাব 26-এ, সরি 26-এর কোশ্চেনটা ছেড়ে গেছি। জিঙ্ক চূর্ণ ফেনল, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। জিঙ্ক চূর্ণ ফেনল, এটা জানি আমরা। জিঙ্ক চূর্ণের সঙ্গে রিয়াকশান করলে জিঙ্ক অ্যাকচুয়ালি কী করে, অক্সিজেনটা নিয়ে ZnO করে, আর এটা বেঞ্জিনে কনভার্ট হয়। সো বেঞ্জিন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জুইটার আয়ন হলো প্রশম, ক্যাটায়ন, অ্যানায়ন? অবশ্যই জুইটার আয়ন মানে দেখো, ধরো এটা একটা CH2 বডি, এটা COO-, এটা NH3+, তো এটাকে আমরা কি বলবো? এটা অ্যাকচুয়ালি কি প্রশম, না আছে অম্ল চরিত্র না ক্ষারকীয় চরিত্র, তাই না? নেক্সট চলে যাও অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তো একটা তো ভিটামিন সি, তাই না? এটা ভিটামিন, খুব সহজ প্রশ্ন। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সঙ্গে আমরা ম্যাচিং করাবো। নেক্সট কোশ্চেন একটু দেখে নিই ভালো করে। তাহলে দেখো স্তম্ভ 1 এবং স্তম্ভ 2-তে প্রথম প্রশ্ন, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করলো। তা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে আমরা জানি গ্লুকোনিক অ্যাসিড তৈরি করে। সো 1 ম্যাচেস উইথ সি। আর দেখো নাইট্রিক অ্যাসিড তৈরি করে গ্লুকারিক অ্যাসিড, এটা পড়ানোর সময় আমরা অনেকবার করে বলেছি, 2 ম্যাচ করছে এ। সো রাইট চয়েস হচ্ছে সি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 30। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন। হ্যাঁ,
এখানে বলছে ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের মূল কারণ কি? আমরা জানি এইচ বন্ধন। হ্যাঁ, তোমরা জানো এ ট্রিপল বন্ড আর জি ডাবল বন্ড, এগুলো সবই এইচ বন্ডিংয়ে অ্যাডেনিন থাইমিনের সাথে আর গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হওয়া, এগুলো সবই এইচ বন্ডিংয়ের জন্য, তাই না? কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 31 তো আলোচনা করেছি, 32 আলোচনা করেছি। চলো এবার আমরা 33তে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সঙ্গে মিল করিয়ে আনসারটা করতে হবে। কোশ্চেন নাম্বার 33, এটা একটা ম্যাচিং টাইপের। টেফলন, প্রথমে বলেছে টেফলন। দেখো টেফলনটা কি না, টেফলন হচ্ছে দেখো একটা থার্মোপ্লাস্টিক। হ্যাঁ, এটাকে আমরা বারবার ইউজ করতে পারি। কিন্তু বেকেলাইটটা কি? বেকেলাইট দেখো এটা একটা থার্মোসেটিং পলিমার, একদম কমন কোশ্চেন। টেরিলিন এটা আমরা জানি ফাইবার হিসেবে ইউজ করা হয়, আর বুনা এস এটা পড়ে রইল ইলাস্টিমার। সো এখানে দেখো ম্যাচিংটা কার সাথে হচ্ছে, একের সাথে ডি, দুইয়ের সাথে এ, একের সাথে সি, দুইয়ের সাথে এ। সো অপশান এ। নেক্সট চলে যাও পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ কী বলা হচ্ছে, নিম্নোক্ত কোনটি পলিঅ্যামাইড? ভেরি একটা সহজ কোশ্চেন। নাইলন 6 পড়েছো, এরকম সি ডবল বন্ড ও এর এইচ গ্রুপ থাকে। হ্যাঁ, এরকম অসংখ্য থাকে ওই চেনে, সেই জন্য এটা একটা পলিঅ্যামাইড বলতে পারি। তো এটা বলবো নাইলন 6। প্রাকৃতিক সিল্ক, প্রাকৃতিক সিল্ককে আমরা কি বলবো? প্রাকৃতিক সিল্ক অ্যাকচুয়ালি কি, এর মধ্যে পেপটাইড লিঙ্কেজ থাকে, কাজে এটাকে আমরা বলবো পলিপেপটাইড। পলিপেপটাইড। প্রাকৃতিক সিল্ক প্রোটিন দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি প্রোটিন জাতীয় জিনিস, তাই না? অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড একটা চেন, সেই জন্য এটাকে আমরা বলবো পলিপেপটাইড। তো এরপরে দেখো তোমাদের এই যে আমি ওএমআরটাও করে দিয়েছিলাম, এইরকম ওএমআর তোমরা ফিল আপ করবে। আর নামটা ইত্যাদি যেগুলো যা দেওয়ার সেগুলো তো তোমরা দিচ্ছ, সেমিস্টার 1-এ পরীক্ষা দিয়েছো। তো আমি চেষ্টা করলাম একটা স্যাম্পল নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। আমরা আরও এরকম কতগুলো স্যাম্পল এই মাসে আলোচনা করে নেব, তারপর তোমরা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবে। আমি অত্যন্ত দুঃখিত যে পি ব্লক এতেই পড়ে আছি, বাকি চ্যাপ্টারগুলো আমি থিওরিটিক্যালি এখনও কমপ্লিট করতে পারিনি। আই এম সরি, কারণ দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে করে উঠতে পারিনি, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। বাট আমি চেষ্টা করছি কিছু মক টেস্ট করিয়ে দিতে, যাতে তোমরা পরীক্ষাটা ভালো করে দিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি।